ফাইনালি অনেকদিন পরে আবার বালিয়াটিতে চলে আসলাম। এ নিয়ে আমার দ্বিতীয়বার এখানে আসা। তো এখন আমরা এখানে এন্ট্রি নিব, আর তার আগে এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এই পুকুর দেখলে কিন্তু আমার আবার গোসল করতে ইচ্ছা করে, কিন্তু আছে কোনোভাবে পসিবল না। এদিকে নরি আছে, ওর আম্মা আছে। তো আমরা এখন এখানে এন্টার করব, তারপর ওদেরকে এগুলো ঘুরে ঘুরে দেখাবো। তো চমৎকার। তো চলেন আমরা ভিতরে এন্টার করি। তো এর আগেও আমি অনেকবার আসছিলাম, অনেকবার না আরেকবার আসছিলাম, তখনও বেশ ভালোই লাগছিলো। তো আজকে ওদেরকে নিয়ে আসলাম। আবু, তোমার কেমন লাগতেছে বলো? কেমন লাগতেছে বলো? ভালো লাগতেছে? এগুলো ছিঁড়ে না বাবা, এগুলো গাছে। তো সেই জমিদার বাড়ি প্রায় 56 কিলো রাইড করার পরে কিন্তু আমরা এখানে আসছি। চমৎকার। তো এখানে নরি ও গোলাপ ফুল দেখছে, এখনও বলতেছে যে আব্বু গোলাপ ফুল। তো এগুলো যদি ছেঁড়া নিষেধ বাবা, এগুলো ধরবা না, তুমি জাস্ট দেখো। হ্যাঁ, তো এখান থেকে কিন্তু ভিউটা বেশ সুন্দর লাগতেছে। এই যে এখানে কিন্তু এগুলো মেনটেনেন্স করতেছে, এগুলো আসলে যে কোনো গাছ এগুলো পরিচর্যায় কিন্তু এগুলো সৌন্দর্য বর্ধনটা আরও বেশি হয়ে যায়। আর আপনারা জমিদার বাড়িটা দেখতে পাচ্ছেন, এর আগে যখন আসছিলাম গত শীতে, তখনও কিন্তু ওই সেম এইভাবেই ছিল, কিন্তু তখন একটা রাশ সময় নিয়ে আসছিলাম, যার কারণে টোটালটা ওইভাবে ঘুরে দেখতে পারিনি। পিছনে যাইতে পারিনি। তো আজকে পিছনে যাওয়ার চেষ্টা করব, আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। এখন আমরা যে ভবনটার ভিতরে আছি, এই ভবনটা হচ্ছে গোবিন্দ রাম সাহার ছোট পুত্র গোলাপ রাম সাহার ব্যবসায়িক ও প্রশাসনিক কাজে ব্যবহার করা হতো এই স্থাপত্য শৈলীটি। বেশ সুন্দর, কিন্তু আপনারা এইখানে না আসলে আসলে বুঝতে পারবেন না যে এটা কতটা জৌলসভাবে তখন কিন্তু এটা নির্মাণ করা হয়েছিল। তখনকার স্থাপত্য কলার সর্বশ্রেষ্ঠ জিনিসগুলো দিয়েই কিন্তু তারা চেষ্টা করছে এই জমিদার বাড়িটিকে তৈরি করতে। তো এখানে প্রায় 4টা ভবন আছে। ওনার 4 পুত্র ছিল জমিদারের, তারা কিন্তু এটাকে প্রশাসনিক কার্যালয় হিসেবেও কিন্তু ব্যবহার করত। নরি, তুমি কি ভয় পাইতেছ? এটা কি ভূতের বাড়ি? কিসের বাড়ি এটা? বড় জমিদার বাড়ি। তো আমরা এখন জমিদার বাড়ির ভিতরের দিক দিয়ে প্রবেশ করতেছি। তো এখানে কিন্তু কয়েকটা আপনার বাড়ি দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু জমিদাররা সন্ধ্যায় পূজার জন্য ব্যবহার করত। এখানে দেখছেন হলফনামা কোনটা আসলে কী জন্য সেটা কিন্তু এখানে সুনির্দিষ্টভাবে কিন্তু বলা আছে। তো আসলে এই পুরাতন নিদর্শনগুলো দেখলে মনে হয় যে আমরা ওই প্রাগৈতিহাসিক যুগে কিন্তু চলে গেছি, যার কারণে এই স্থাপত্য শৈলীগুলো কিন্তু সরকারিভাবেই কিন্তু এগুলোকে সংরক্ষণ করা হয়, কারণ এগুলো হচ্ছে এক একটা কালের সাক্ষী। এই যে লাল মাটি, তারপরে সেই আগেকার স্টাইলে যে স্থাপত্য কলা, সেগুলো কিন্তু এগুলো দেখলেই মোটামুটি একটা ধারণা পাওয়া যায় তখনকার সময় কালচারগুলো কেমন ছিল। এই ভবনের পিছনে কিন্তু আপনার 4টা আপনার ঘাটলা আছে, শান বাঁধানো ঘাটলা পুকুর। তো আমরা একটু ওইদিকে যাব। আর এখানে কিন্তু একটি জাদুঘর আছে, মেবি এটা এখন একটু অফ আছে। আগেকার জমিদাররা কি জিনিসপত্র ব্যবহার করতো, সিন্দুক, তারপরে বিভিন্ন ধরনের আপনার তৈজসপত্র, ওগুলো কিন্তু এখানে রাখা আছে। তো এর আগে আমি যখন ওখানে আসছিলাম তখন কিন্তু ওই ব্যাপারগুলো আমি দেখছিলাম। তো আজকে আমরা সেই জাদুঘরে ঢোকা হবে না, কারণ ওখানে ভিডিও করা কিন্তু অ্যালাউ না, সো সেটা আর করছি না। তো আমরা এখন ওই পিছন দিকটা চলে যাব, যে দিক দিয়ে আপনার এই পুকুর ঘাটটি আছে। দেখেন চমৎকার।
খুবই সুন্দর। বলো বন্ধুরা, আমি নাছিলাম আমরা ভূতের বাড়ি আছে এখন। তোমরা এখন ভূতের বাড়ি আসছো? এই ভূতের বাড়িতে তোমার ভয় করে না? খবর খোলে এখানে কি ভূত আছে? এখানে নিচে ভূত। এখানে নিশি ভূত আছে? ওরে বাবারে, তুমি নিশি ভূত কোথায় পাইলা? তুমি ভয় পাও? তাহলে নিশি ভূত এই বাবা আছে তো, নিশি ভূত তোমাকে কিছুই করতে পারবে না। প্রজাপতি, ওয়াও কি সুন্দর প্রজাপতি, বলো মাশাআল্লাহ। তো নরি এখানে প্রজাপতি দেখছে, তো প্রজাপতি দেখে সে বেশ এক্সাইটেড। তো এখন সে ফুল ছিঁড়তেছে। আব্বু ফুল ছিঁড়ো না, এগুলো করা ঠিক না, ঠিক আছে? তো চমৎকার। আমরা এখন ওই ঘাটটার পাড়ের দিকে চলে যাব। তো এই হচ্ছে সেই পুকুরের রাস্তাটি। এটা পিছন সাইড কিন্তু অনেক সুন্দর, সেটা কিন্তু বলাই যায়। হ্যাঁ আব্বু, কোনটা কোনটায় আসবো বলো? ও আচ্ছা, ওখানে ফুল দেখছে, আসলে ফুল দেখলেই বেশ এক্সাইটেড হয়ে যায়। তো কি করবা এটা? এটা কিন্তু ছিঁড়ে না বাবা, এটা অনেক সুন্দর। এটা কিন্তু সরকার তোমাকে বকা দিবে, নিশি ভূত। হ্যাঁ, এটা কিন্তু করা যাবে না, ঠিক আছে? তো আসলে ও এখানে ফুল দেখে ফুলটা ছেড়ার কথা চিন্তা করতেছে, কিন্তু এটা আসলে আর করা উচিত না। না 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 আব্বু আব্বু আব্বু, নেয় না, একদমই না, একদমই না, এগুলো নেওয়া উচিত না। তো যাই হোক, আমরা এখন সামনের দিকে যাই। হ্যাঁ, তো এই সেই পুকুরটা। এখন যেহেতু শীতকাল, ওই রকম পানি নেই, তবে এখানে ইন্দিরা নামে একটি কূপ আছে। আগেকার মানুষ তো আপনার পানির সোর্স হিসেবে কিন্তু এই নলকূপ তো আর ছিল না, তখন এই কূপগুলা ইউজ করতো। তো এটাকে এখন কিন্তু শিল্ড দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। তো বেশ গভীরই মনে হইতেছে, কিন্তু এখন এটা তার পানির ফ্লো নাই। তো অনেকেই কিন্তু এখানে এসে কিন্তু সেইভাবে ছবি তুলতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। চমৎকার একটি পুকুর। তো আসলে আগে যখন জমিদারি থাকতো, তখন কিন্তু জমিদারদের এইরকম শান বাঁধানো ঘাট না থাকলে কিন্তু সেটা কিন্তু হতোই না। প্রত্যেকটা জমিদারির একটি আপনার আইকনিক ব্যাপার ছিল, সেটা হলো তাদেরকে শান বাঁধানো পুকুর ঘাট থাকা লাগবে। তো এটা আপনি যে কোনো জমিদার বাড়িতে যখন যাবেন, তখন কিন্তু এই জিনিসগুলোই কিন্তু আপনারা দেখতে পাবেন, যে আসলে একটা আপনার শান বাঁধানো ঘাট থাকবেই। এইখানে 6 ঘাট বিশিষ্ট পুকুরের একটি বর্ণনা দেওয়া হয়েছে। আর এখানে 6 ঘাট বিশিষ্ট পুকুর একটি মূলত 7 ঘাট বিশিষ্ট পুকুর ছিল। পূর্ব পাশে একটি ঘাট নষ্ট হয়ে যাওয়ার কারণে 6টি ঘাট অবশিষ্ট আছে। এছাড়া পুকুরের উত্তর পশ্চিম কোণে জোয়ার ভাটার পানি প্রবাহিত হওয়ার জন্য একটি সুড়ঙ্গ চ্যানেলও ছিল, বর্তমানে এটি বন্ধ। তার মানে এটা কিন্তু আপনার একটি নদীর সাথে বা খালের সাথে কানেক্টেড ছিল, যার কারণে জোয়ার ভাটার সময় এখানে পানি বাড়তো কমতো। তো পিছনের এই সাইডটা কিন্তু বেশ সুন্দর, এটাও কিন্তু বেশ চমৎকার লাগতেছে। ওকে, ঠিক আছে। তো এটা একদম পুকুর ঘাটের একদম শেষে। তো এখানে কিছু সম্ভবত এগুলো হাম্মামখানা। হ্যাঁ, এগুলা আগেকার হাম্মামখানা সম্ভবত এগুলো। আর এখান দিয়ে একটি টানেল আছে, যেটা হলো জোয়ার ভাটার পানি কিন্তু এখান দিয়ে কিন্তু প্রবেশ করতো এই আপনার জমিদার বাড়ির পুকুরটাতে। এখানে আমরা মূলত 6টি ঘাট দেখতে পাচ্ছি। একটি ঘাট নষ্ট হয়ে গেছে, যার কারণে ওটাকে আর রিপেয়ার করা হয়নি। 6টি ঘাট এখনও দৃশ্যমান আছে। তো এই তো বেশ পরিপাটি ছিল, বোঝা যায় তখনকার আমলে রাজকীয় একটি ব্যাপার ছিল। তো আসলে মানুষ মরে যায়, কিন্তু তার কীর্তি এবং সে যে
রেখে যাওয়া কিছু প্রাগৈতিহাসিক জিনিসই কিন্তু তাদের স্মৃতি বহন করে। তো অনেকেই কিন্তু এখানে ফটোশ্যুট করতেছে তাদের মতো করে, আমরাও করব হয়তো। তার আগে আপনাদেরকে একটু দেখিয়ে নিই যে আসলে এই জমিদার বাড়িটা কেমন। তো আপনারা সময় পেলেই কিন্তু এখানে আসতে পারেন, ঢাকারও দূরেই, গাবতলী থেকে মাত্র 56 কিলো রাইড করেই কিন্তু আপনারা এখানে চলে আসতে পারেন। তবে এইখানে আসার আরও একটি উপায় আছে, গাবতলী থেকে এসবি লিংক গাড়িগুলো ছাড়ে, সেখানে চড়লে আপনার একবারেই কিন্তু আপনার এই বালিয়াটিতে চলে আসতে পারবেন। ভাড়া কম বেশি আমি জানি না, 100 টাকার মতো হয়তো হতে পারে। তো এই হলো সমাচার। এখন আমরা এখানে একটু টাইম স্পেন্ড করব। এইখানে একটি জল দেখে, মানে পানির নলকূপ দেখে নরি বলতেছে বাবা পানি দিয়ে খেলবো। আচ্ছা ঠিক আছে, নাও তুমি পানি খেবে, খাও। তো আসলে বাচ্চারা এখানে যা দেখতেছে তাই এক্সাইটেড হয়েছে, যে এখানে ফুল ছিঁড়বে। এখন সে আবার এই যে এই তো পানি। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি। আর এই তেমন আর কিছুই দেখানোর নেই। আপনারা এখানে আসবেন, ঘুরে যাবেন, বাংলাদেশটাকে ঘুরে দেখবেন, দেখলে খুবই ভালো লাগবে। তো আজকে ব্লগটা এই পর্যন্তই। তো দেখা হচ্ছে নেক্সট কোনো এপিসোডে। সে পর্যন্ত সকলে কিন্তু ভালো থাকবেন। ধন্যবাদ।